এটা একটা প্রাচীন সময়কার গল্প। ভাগলপুর গ্রামে নীলকণ্ঠ বাস করত, আর খুব সাধারণভাবেই সে তার নিজের জীবনযাপন করত। ওই যে বলে না, সাদা জীবন উচ্চ বিচার। এইবারে বৃষ্টি না হওয়ার কারণে চাষ করে বেশি লাভ হচ্ছে না গো, বুঝতে পেরেছো? যদি এইভাবেই চলতে থাকে তাহলে ইংরেজদেরকে কর দেবার মতন যে আমাদের কাছে কিছুই বেঁচে থাকবে না। আরে নীলকণ্ঠ দাদা, কেন এত চিন্তা করছেন? খুব ভাবো, এইবার হয়তো ইংরেজরা আমাদের উপরে দয়া করে আমাদের ক্ষমা করে দেন। আরে ওরা আমাদের উপরে কখনোই দয়া করবে না। আরে ওদের সংসার তো আমাদের থেকেই চলে, ও কেন দয়া দেখাবে আমাদের উপর? আমাদের লুট করেই তো আমাদের কোহিনূর নিয়ে চলে গেছে ওরা। দাদা, তুমি কোহিনূরের চিন্তা করছো, আয়করের ব্যবস্থা করো না তুমি। এরই মধ্যে নীলকণ্ঠের কাছে একজন ইংরেজ চলে আসে। তারপর তাকে বলে, তোমাদের মতো নাটকবাজদের জন্য আমি খুবই বিরক্ত হয়ে পড়েছে। দ্বিগুণ বেশি আমাদেরকে কর দিয়ে দিও, ঠিক আছে? না হলে তোমার এই জমি। কিন্তু মালিক, এবারের ফসলের দাম তো আপনারা আগে থেকে নিয়ে নিয়েছেন, এরপরেও আপনি কর চাইছেন? তুমি আমার মুখে মুখে তর্ক করছো, তোমাকে তো আমি এবার। ওই ইংরেজটা নীলকণ্ঠকে জোরে একটা ধাক্কা দিয়ে দেয়, যার ফলে ওর কোমরে খুব জোরে আঘাত লেগে যায়। ঈশ্বর, এর শাস্তি তুমি অবশ্যই পাবে, আমি তোমায় বললাম। নীলকণ্ঠ দাদা, তুমি ঠিক আছো তো? চলো, ওনার সঙ্গে তর্ক করে আমাদেরই ক্ষতি হবে, আপনি চলুন। রোশনি নীলকণ্ঠকে নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিতে চলে যায়। তখন সে সেখানে গিয়ে দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা একটা দেশলাইয়ের বাক্স নিয়ে খেলা করছিল, যেটা দেখার পরে ওরা দুজন অবাক হয়ে যায়। তারপর তাকে জিজ্ঞাসা করে, সোনা, এই সোনার মাচিস কে দিল তোমাকে? এটা তো সাধারণ দেশলাই নয়। কি বললে? সোনার দেশলাই? এটা কি করে হতে পারে গো? আমি তোমাকে কেন বলবো? আগে তুমি আমাকে খেতে দাও, তারপর আমি তোমায় বলবো। আজকালকার বাচ্চারা খুব চালাক, ওদেরকে এখন থেকেই নিজের জিনিসপত্র চাই। আরে খোকা, তুমি আমাকে একবার বলো না, আমি তোমাকে অনেকগুলো গুজিয়া আর লাড্ডু খেতে দেবো। হ্যাঁ, গুজিয়া আর লাড্ডু, এতে আমার কাজ হয়ে যাবে। তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, ব্যাস ওই পাহাড়ের রাস্তায় জঙ্গলে যেতে হবে, ওখানেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। নীলকণ্ঠ বাচ্চাটার থেকে সোনার দেশলাইটা নিয়ে নেয়। এইভাবেই তুমি আদান প্রদান করতে থাকো, সব সময় লাভই হবে তোমার। ঠিক আছে, আর তো কথা বলতে হবে না, যা। আর কয়েকদিন আমার চোখের সামনে একদম আসবি না তুই। নীলকণ্ঠ আর রোশনি ওই সোনার দেশলাইটা নিয়ে জঙ্গলের ভেতরে এগিয়ে যায়। আর যেই ওরা জঙ্গলের ভেতরে ঢুকে যায়, তখনই ওরা দেখতে পায় যে সারা জঙ্গলে শুধু দেশলাই পড়ে রয়েছে। তার মানে জঙ্গলের সব গাছ দেশলাইয়ের কাঠি দিয়েই বানানো ছিল, মানে পুরো জঙ্গলটাই দেশলাইয়ের কাঠির ছিল। হে ভগবান, এই সব কি? এই জঙ্গলটা তো পুরোটা দেশলাইয়ের। ওই বাচ্চার কথাটা তো সত্যিই ছিল। আমাদের আরেকটু ভেতরে গিয়ে দেখা উচিত, বুঝলে, যে এই ব্যাপারটা ঠিক কি। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে। নীলকণ্ঠ আর রোশনি ওই জঙ্গলের আরো গভীরে ঢুকে যায়, আর এরই মধ্যে ওই সোনার দেশলাই কাঠিগুলো আরো বেশি ঝলমল করতে শুরু হয়ে যায়। আর সেটা দেখার পরে ওরা দুজনেই ভয় পেয়ে যায়। আরে এইসব কি? এগুলো তো খুব চমকাচ্ছে, এটা ফেলে দাও। যদি এতে আগুন লেগে যায় তাহলে হাত পুড়ে যাবে। নীলকণ্ঠ ওই সোনার দেশলাইটাকে ভয়ে ফেলে দেয়। যেই দেশলাইটাকে ওরা মাটিতে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে পেছনের দিক থেকে ওই সোনার দেশলাইয়ের আরেকটা টুকরো নিয়ে এসে একজন ইংরেজ চলে আসে। আর তারপর সে তাদের কাছে এসে বলে, জয় হোক মা গঙ্গার, জয় শ্রীরাম। বাবা গো, এই ইংরেজ দেখছি ঠাকুরের নাম গান গাইছে। আমাদের তো এটা চিন্তা করা উচিত যে এই ইংরেজটা গিয়ে নিজের ভাইদেরকেও এই দেশলাইয়ের জঙ্গলের ব্যাপারে বলে না দেয়। তোমরা দুজন একদম এসব নিয়ে চিন্তা করো না, আমি ওদের মতন একদম নয়। এই জঙ্গলটা আমি আশীর্বাদ হিসেবে পেয়েছি। কিরকম আশীর্বাদ? আমরা বুঝতে পারলাম না। আসলে এই সোনার দেশলাই, এই জঙ্গল, এই সবের মানেটাই বা কি? হ্যাঁ, একটু খোলসা করে বলো না আমাদের, না হলে এই জঙ্গলের ব্যাপারে আমরা সবাইকে গিয়ে বলে দেবো। আরে থামো থামো, আগে আমার কথাটা তো শোনো। আমি হলাম রাম ভক্ত রবার্ট। এই গল্পটা প্রায় 20 বছর আগেকার। তোমাদের গ্রামের রাজমণি এই দেশলাইয়ের আবিষ্কার করেছিলেন। এই তো আমার দেশলাই তৈরি হয়ে গেছে। এখন আর আমাদের ভারতবর্ষের কোনো জিনিসের কোনো দরকার পড়বে না। না আমাদেরকে পাথর খসতে হবে, আর না কারুর কাছে গিয়ে আগুন চাইতে হবে। এই দেশলাই সাহায্যে সবার বাড়িতে আলো চলে আসবে। ওই দেশলাইটা নিয়ে রাজমণি নিজের বন্ধু রবার্টের কাছে চলে যায়, কিন্তু গ্রামের বেঈমান সুখিরাম এই সব কথা পেছনে দাঁড়িয়ে শুনছিল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই বোকাটা ওই দেশলাইটা তৈরি করে ফেলেছে। এই খবরটা আমাকে ইংরেজ হুকুমকে এক্ষুনি জানাতে হবে। আমি এখনই চলে যাই।
তারপর সুখিরাম সেখানে গিয়ে সব কথা ওই ইংরেজ অফিসারটাকে বলে দেয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ওই রাজমণিটাকে আমি উচিত শিক্ষা দেবো। হ্যাঁ, রবার্টের কাছে যাওয়ার আগে ওকে আটকাতে হবে। ইংরেজ অফিসার আর সুখিরাম ওরা দুজনেই রবার্টের কাছে গিয়ে পৌঁছয়। আর সেখানে গিয়ে তারা দেখে যে রবার্ট রাজমণি ওই জঙ্গলে ওই আবিষ্কৃত দেশলাই দিয়ে আগুন লাগানোর চেষ্টা করছিল। এরই মধ্যে সুখিরাম আর ওই ইংরেজ অফিসারটা পৌঁছয়। তোমাকে আমি গ্রেফতার করছি। ইংরেজদের শাসনকাল থাকা সত্ত্বেও তুমি তোমার বাড়ির মধ্যে আবিষ্কার করেছো, এর জন্য তুমি শাস্তি পাবে। রবার্ট, তোমাকে তো আমি পরে দেখে নেব। না না, এমনটা করবেন না, ঈশ্বর আপনাকে অভিশাপ দেবেন। এই কারণেই তো আজ পর্যন্ত আমি এই দেশলাই জঙ্গলে লুকিয়ে রয়েছি। আরে কিন্তু এই জঙ্গল আর ওই সোনার দেশলাইয়ের সাথে কি সম্পর্ক বলো তো? সেটা আমাকে পরিষ্কার খোলসা করে বলো না। বলো বলো, শিগগির বলো। কারাবাসে গিয়ে রাজমণি শ্রীরামের অনেক আরাধনা করেন, আর সেই কারণেই রাজমণির সমস্ত জমি দেশলাইয়ের হয়ে যায়। আর এই দেশলাই থেকে তুমি যাই জ্বালাবে সেটা সোনার হয়ে যাবে। কি আরে বলে কথা বলছো? ওই দেশলাইয়ের অর্ধেক টুকরো আমার কাছে আছে, অর্ধেক তোমার কাছে রয়েছে। এটা জুড়ে দিই তাহলে। একটা দুষ্টু বাচ্চা এসে ওটা আমার কাছ থেকে চুরি করে নিয়ে চলে গেছিল। দাও দেখি, এবার জুড়ে দিই। আর যেই ওরা দেশলাই বাক্সটাকে জুড়ে দেয়, সঙ্গে সঙ্গে পুরো দেশলাইয়ের জঙ্গল ঝলমল করে ওঠে। চারিদিকে আলো ছটা দেখা দেয়। এটা কি? এই জঙ্গলটা চমকাচ্ছে কেন? এখন কি হতে চলেছে? ইংরেজগুলো যদি দল নিয়ে এখানে চলে আসে না, তাহলে কিন্তু আমাদের অনেক ভুগতে হবে। তোমরা সবাই লুকিয়ে পড়ো। রবার্ট, রোশনি আর নীলকণ্ঠ লুকোতেই যাচ্ছিল। ইংরেজ অফিসার আর সুখিরাম ওখানে চলে আসে, আর ওরা এই দেশলাইয়ের ঝলমলে জঙ্গল দেখে অবাক হয়ে যায়। রবার্ট, তুমি এখনো রয়েছ? আমি তো ভেবেছিলাম যে তুমি পরলোকে পৌঁছে গেছো। বাহ, ভালোই হয়েছে তুমি বেঁচে আছো। সেই সময় আমি তোমার কোনো ক্ষতি করতে পারিনি, এটা ভেবে যে তুমি ইংরেজদের একজন সৎ অফিসার ছিলে। মালিক, আপনি কি ফালতু এদের কথায় কান দিচ্ছেন বলুন তো? এই দেশলাইটা নিন আর ওদের জঙ্গলটাকে পুরো ছাই করে দিন, তাড়াতাড়ি করুন। ইংরেজ অফিসার কারুর কোনো কথা শোনে না। ওই দেশলাইয়ের সুন্দর জঙ্গলটাকে জ্বালিয়ে দেয়। চারিদিকে শুধু ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। ধোঁয়া ধোঁয়া। পুরো দেশলাইয়ের জঙ্গলটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। আর যেই ওখান থেকে ধোঁয়া সরে যায়, রোশনি, রবার্ট আর নীলকণ্ঠ দেখে যে সুখিরাম আর ওই ইংরেজ অফিসার কাঠির বড় বড় জেলে আবদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে চারিদিকে শুধু সোনাই সোনায় পড়ে রয়েছে। অনেক সোনার দেশলাই কাঠি দেখতে পাওয়া যাচ্ছে। এটা কি হয়ে গেল? এটা কি করে সম্ভব? আমাদের এখান থেকে বাইরে বের করো। আপনার সাথে থেকে থেকে আমিও এখানেই বন্দি হয়ে গেলাম। এটা আপনি কি করলেন? যেই দেশলাইয়ের কাঠিতে ইংরেজ অফিসারটা হাত লাগাতো, সঙ্গে সঙ্গে সেখান থেকে ঝটকা দিত, আর তারা বাইরে বেরিয়ে আসতে পারতো না। আর এসব দেখে রবার্ট বলে, এটাই তো হবার ছিল, সবই রামের দয়ায় হয়েছে। আরে বোকা, তোরা কি দেখছিসটা কি? এই সোনা আর দেশলাইগুলো সব নিয়ে নাও আর এদের সবাইকে মেরে দাও। আর এখন আমাদের গ্রাম ইংরেজদের থেকে মুক্ত হয়ে গেছে। চলো। আমি আজ এত খুশি হলাম, এই সব সত্যি হচ্ছে। খুব মজা হলো। হঠাৎ করে আমার কোমরটাও ঠিক হয়ে গেল, যন্ত্রণা শেষ হয়ে গেছে। জয় শ্রীরাম। ওই সোনার দেশলাই কাঠির সাহায্যে গ্রামের লোকেরা সবাই সুখে বাস করতে শুরু করে। গ্রামের চারিদিকে শুধু উন্নতি আর উন্নতি হতে শুরু হয়ে যায়। সবকিছু ঠিকঠাক চলছিল। গ্রামের লোকজন আনন্দে দিন কাটাতে শুরু করে। দেশলাইয়ের আবিষ্কার হিন্দুস্তানি করেছে, আর এটা পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিলাসপুর নামের একটি অদ্ভুত গ্রাম ছিল। সবারই বাড়ি ছিল মাটির, কিন্তু মনটা সবার ছিল একদম খাঁটি। সবসময় সেই গ্রামে হই হুল্লোড় হতো। বেশিরভাগ গ্রামের মানুষরাই শহরে রোজগার করতে যেত, আর মাসে একাধবার তাদের নিজের গ্রামে বিলাসপুরে ঘুরতে আসতো। গ্রামের মহিলারা ছোটখাটো কাজ করে নিজেদের সংসার খরচ চালাতো। আরে কোথায় যাচ্ছ বাবা মনু? বাড়ি ঢুকে পড়ো, তুফান আসতে চলেছে, খুব জোরে বৃষ্টিও হতে পারে। আজ বাবা আমার জন্য শহর থেকে মাটির পুতুল নিয়ে আসবে। আমি ওই পুতুল কাকু তোমাকে কখনো দেব না। কিন্তু ঠিক আছে, ও সোজা বাড়ি চলে আসবে, তুমি আগে বাড়ি ঢোকো। আর যতক্ষণ না বাবা আসছে, তুমি ততক্ষণ তোমার মায়ের সাথেই থেকো। ওই সময় গ্রামে মুষলাধার বৃষ্টির সম্ভাবনা ছিল।
সারা গ্রামের লোকেরা নিজেদের বাড়িতে গিয়ে বৃষ্টি এসে চলে যাবার অপেক্ষায় ছিল। মা, বাবা কখন বাড়ি ফিরবে? আমি কখন থেকে অপেক্ষা করছি। এসে যাবে বাবা, তুই শান্ত হয়ে যাবেস। আর দেখিস, ও তোমার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি নেমে আসে। সারা গ্রাম প্রায় ডুবতেই বসেছিল। তখনই মনুর বাবা গ্রামে আসে। এই যে গিন্নি, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে আমাদের, না হলে আমরা এখানেই ফেঁসে যাব। কারণ আবহাওয়া দপ্তর থেকে খবর এসেছে যে কয়েকদিন পর্যন্ত বৃষ্টি থামবে না। যদি আমরা এখানে থাকি তাহলে আমাদের সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কিন্তু আমরা যাবই কোথায়? আমাদের বাড়ি ঘর, আমাদের ঠিকানা সবকিছু তো এখানেই। আর আমাদের কাছে তো এখন খাবার দাবারও বেঁচে নেই। আর এই বাড়ি ছাড়া আমাদের কাছে আর কোনো বাড়ি ঘরও তো নেই। বাবা, তুমি আমার জন্য পুতুল এনেছো নাকি? দেখো বাবা, পুতুল তো তোমাকে আমি বৃষ্টির পরে নিয়ে এসে দেব, কিন্তু এই দেখো আমি তোমার জন্য একটা বড় ডায়েরি নিয়ে এসেছি, যাতে তুমি তোমার নালিশগুলো লিখতে পারো। তখনই বাইরে থেকে গজধর কাকার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই যে চন্দ্রকান্ত বাবা, পুরো গ্রাম যে নদীর ওপারে চলে যাচ্ছে। যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ আমরা ওখানেই থাকতে চলেছি। তোমরা তোমাদের জিনিসপত্র নিয়ে আমাদের সাথে ওখানে চলো। কিন্তু আমরা ওখানে কিভাবে থাকবো? কি করব ওখানে গিয়ে? তুমি শুধু ঘরের জিনিসপত্র নিয়ে চলো, যদি খাবার দাবার কিছু থাকে সেটাও নিয়ে নাও, আর ওখানে আমাদের সাথে থাকবে। চলো, এটা করলেই আমরা বরং প্রাণে বাঁচবো। না হলে এই বৃষ্টির জল আমাদের সবাইকে ডুবিয়ে মারবে যে, আর আমাদের বাড়িঘর সব বন্যায় ভেসে যাবে, বুঝেছো? চন্দ্রকান্ত নিজের পরিবার আর জিনিসপত্র নিয়ে যেতেই যাচ্ছিল, তখনই মনু নিজের সঙ্গে ওই ডায়েরিটাও নিয়ে নেয়। সোনা, তুমি তোমার বই আমাকে দিয়ে দাও, নয়তো তোমার বই জলে ভিজে যাবে। ঠিক আছে মা। গ্রামবাসীরা সবাই নদীর ওপারে গিয়ে দেখা করে, আর সবাই যে যেমন পেরেছে জিনিসপত্র সঙ্গে করে নিয়ে এসে নদীর এপারে এসে চলে এসেছে। কেউ খাবার নিয়েছে, কেউ আবার নিজের জামা কাপড় সোনাদানা নিয়েছে। নদীর ধারে গ্রামবাসীরা বৃষ্টি থামার অপেক্ষা করছিল। পুরো একটা দিন ওই নদীর ধারে কাটানোর পরে না খাবার দাবার বেঁচে থাকে আর না কোনো ঠিকানা। সময়ের সাথে সাথে জলও বাড়তে শুরু হয়ে যায়। যদি এইভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে আমরা আর কেউ বাঁচবো না। আমাদের সবাই মিলে ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করতে হবে, তাহলেই কিছু একটা হবে। দেখো, এইসবে তো আমাদের আর কোনো দোষ নেই। হে ইন্দ্রদেব, দয়া করুন। আমাদের সাথে বাচ্চা বুড়ো সবাই রয়েছে, দয়া করুন। ওদের সবার প্রাণ সংকটে রয়েছে। ওনার প্রার্থনা শুনে একটা আলোর ছটা বেরোয়, আর ইন্দ্রদেব প্রকট হয়। এই বর্ষার কারণ স্বয়ং পৃথিবীবাসী। তাই এই বর্ষা থামিয়ে আমি তোমাদের জন্য উপকার করতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে বাঁচাতে অবশ্যই পারি। তোমার পুত্রর কাছে একটা কাগজের ডায়েরি রয়েছে। ওই ডায়েরিতে ও যতগুলো বাড়ি বানাতে পারবে সেই বাড়িগুলো বড় হয়ে যাবে, আর বৃষ্টিতে তোমরা ভিজবেও না। যেই বর্ষা শেষ হয়ে যাবে সমস্ত ঘর শেষ হয়ে যাবে। এই কথা বলে ইন্দ্রদেব ওখান থেকে চলে যায়, আর মনু অনেকগুলো কাগজের ঘর বানায়। যেই সেগুলো মাটির ওপর রাখে, সেগুলো দেখতে দেখতে বড় বড় কাগজের ঘর তৈরি হয়ে যায়। সমস্ত বিলাসপুরবাসীরা ওই কাগজের ঘরে বাস করতে শুরু করে দেয়। বৃষ্টি এখনো জোরে চলছিল। মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। এত জোর বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমাদের কাছে খাবার মতো কিছুই নেই। এখন যে কি খাওয়াবো ওকে, যাতে বাচ্চাদের পেটটা ভরে? চন্দ্রকান্ত গজধর জেঠুর কাগজের বাড়িতে যেমন তেমন ভাবে গিয়ে পৌঁছয়। কি হয়েছে চন্দ্রকান্ত বাবা, তুমি এত বৃষ্টিতে বাইরে ঘুরছো কেন? কি আর বলি জেঠু, আমার বাচ্চার বউ দুজনে খিদেই ছটফট করছে। যদি আমরা খাবারের ব্যবস্থা না করি তাহলে কোনো বিপদ না হয়ে যায়। যেভাবেই হোক বৃষ্টিটা এখনো পর্যন্ত আমাদের ঘরে ঢোকেনি, না হলে আমাদের আসল বাড়িগুলো জলে ডুবে যেত। আমার ঘরের মধ্যে কিছু চাল মশলা এসব রয়েছে, যদি কোনোভাবে ওখানে যাওয়া যায় তাহলে কয়েকদিনের খাবার তো জোগাড় হয়েই যাবে। আমার বাড়িতেও আমার শহর থেকে আনা একটা ব্যাগ রয়েছে, যদি আমরা গ্রামে গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে পারি তাহলে খুব ভালো হবে।
জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এরকম জোরালো বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওরা দুজন বন্যায় ডুবে থাকা ওই গ্রাম বিলাসপুরে গিয়ে পৌঁছয়। ওরা গিয়ে জানতে পারে যে ওদের ঘরের ভেতরে জল ঢুকে গেছে। এখানে তো দেখছি গলা অবধি জল ঢুকে গেছে। জেঠু, আমাদের বাড়ির ভেতরে যে খাবার দাবার রয়েছে সেগুলো যদি ভিজে যায় তাহলে আমরা কি করব? আমাদের এখান থেকে ফিরে যাওয়াটাই ঠিক হবে জেঠু। না, আমি আমার জিনিসপত্রগুলো প্লাস্টিকের একটা ড্রামের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, তাই যদি আমরা ওই ড্রামটা নিয়ে আসতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি গিয়ে নিয়ে আসছি, আপনাকে কিছু করতে হবে না। চন্দ্রকান্ত গজধর জেঠুর বাড়িতে গিয়ে যে ঘরটা পুরোপুরি জলে ডুবেছিল সেখান থেকে মালপত্রের ওই ড্রামটা নিয়ে চলে আসে। জগধর জেঠু আর চন্দ্রকান্তবাবু সমস্ত জিনিসপত্র একসাথে করে কাগজের গ্রামে গিয়ে পৌঁছয়। ওদের হাতে খাবার দাবার দেখে পুরো গ্রামবাসীরা খুবই খুশি হয়ে ওঠে। এই চাল দিয়ে আমরা খিচুড়ি বানিয়ে খেতে পারবো। এতে আমরা আরও কিছুদিন এখানে ভালো করে বাস করতে পারি আর সবার পেটও ভরে যাবে। পুরো 2 দিন কেটে যাবার পরে বৃষ্টিটা একটু কম হয়। মনে হচ্ছে বৃষ্টি এবার কম হবে। যদি সেরকম হয় তাহলে আমাদের বিলাসপুর গ্রাম, ওখানে গিয়ে আমরা আবার থাকতে শুরু করব। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যায় আর সবাই খুব খুশি হয়ে ওঠে। বৃষ্টি বন্ধ হবার পরই কাগজের গ্রামটা ইন্দ্রদেব যেমনটা বলেছিলেন সেরকমই হয়। সমস্ত গ্রামবাসীরা নিজেদের গ্রাম বিলাসপুরে পৌঁছয় জল নেমে যাওয়ার অপেক্ষায় থাকে। আরে দেখো, কাঁচা বাড়িগুলো এত ভেজার পরেও ডোবেনি। এটা নিশ্চয়ই ইন্দ্রদেবের মহিমা। ইয়ে, এখন আমরা আমাদের বাড়িতেই থাকবো। হ্যাঁ সোনা, তুমি এখন এখানেই থাকবে। সমস্ত গ্রামবাসীরা এত বন্যাতেও নিজেদের বাড়িঘর ঠিক আছে বলে আনন্দে বিলাসপুরে জীবন কাটাতে থাকে।